পাসপোর্ট। তাহলে চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। ইতিমধ্যে আমি কিন্তু ৩টে পাসপোর্ট অ্যাপ্লাই করেছি আমাদের পরিবারের জন্য। তো দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে এই পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। আরেকটি বিষয়, এই যে পাসপোর্ট এই মুহূর্তে কিংবা এই মাসে আবেদন করলে ১৫০০ টাকা নরমাল পাসপোর্ট এবং তৎকাল পাসপোর্ট কিন্তু ৩৫০০ টাকা। কিন্তু জুলাই মাস থেকে এই পাসপোর্টের রেট কিন্তু বৃদ্ধি হবে এবং কত টাকা বাড়বে সেটা আমি আপনার ভিডিওতে জানিয়ে দেবো। চলুন জেনে নিচ্ছি আপনি কীভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগে, পুলিশ ভেরিফিকেশান, এরপর আপনাদের যে একটা পাসপোর্ট সেবা কেন্দ্র কিংবা অফিসে গিয়ে যে ফটো ভেরিফিকেশন ইত্যাদি বিষয়গুলো কীভাবে করতে হবে, কীভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, স্টেপ বাই স্টেপ থাকবে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে অনলাইন আবেদনের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি পাসপোর্টের যে অফিসিয়াল পোর্টাল সেখানে আসতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতে আপনি কিন্তু সরাসরি পাসপোর্ট সেবা এই পোর্টালে আসতে পারবেন। আমরা যেহেতু নতুন, তাই আমরা প্রথমত রেজিস্ট্রেশন করব। এই যে লগ ইন এবং রেজিস্টার এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখান থেকে আমরা পাসপোর্ট অফিস এটা আমরা সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা কলকাতা তা উল্লেখ করে দেবো। তারপর দেখতেই পাচ্ছেন ফুল নেম, এখানে আপনি আপনার সম্পূর্ণ নাম বসিয়ে দেবেন। প্রথমত আপনি ডক্টর কিংবা মিস্টার মিসেস এগুলো উল্লেখ করবেন না। তারপর আপনি আপনার ইমেল আইডি তা উল্লেখ করে দেবেন। যদি আপনি আপনার ইমেল আইডি এটাই লগ ইন আইডি রাখতে চান, তাই আপনি এটা ইয়েস করে দেবেন। এবং আপনাদের কিন্তু লগ ইন আইডি থাকবে ইমেল আইডি, এবং আপনি যদি চান যে আপনাদের লগ ইন আইডি আলাদা আপনি রাখবেন, তাহলে আপনি নো করে দেওয়ার পর নিচে আপনি উল্লেখ করে দেবেন কী আপনি লগ ইন আইডি রাখতে চান। আমরা আমাদের যে জিমেল সেটা লগ ইন আইডি রাখবো, তাই এটা আমরা ইয়েস করে দিলাম। তারপর নিচে পাসওয়ার্ড, তো আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। আর আপনি কিন্তু যে কোনো ব্যক্তির নামে প্রথমত রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং যে আইডি তৈরি হবে সেই আইডি দিয়ে আপনি আপনার পরিবার কিংবা বাকি সদস্য প্রত্যেকের আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন। কিংবা আপনি যদি একটি দোকান থাকে সাইবার ক্যাফে, সেক্ষেত্রে আপনি আপনার নামেও আইডি তৈরি করতে পারেন, সমস্যা নেই। অথবা যে অ্যাপ্লিকেন্ট যে পাসপোর্ট অ্যাপ্লাই করতে আসবে সেই ব্যক্তির নাম দিয়ে আপনি তৈরি করতে পারেন, তো আপনার ইচ্ছে। তারপরে যে সাইন আপ, এখানে আপনি ক্লিক করবেন, এটা লোডিং নেবে। পরবর্তী পেজে আপনার জিমেল আইডিতে একটি ওটিপি আসবে 4 সংখ্যার, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে যে কমপ্লিট সাইন আপ, এখানে আপনি ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর যে ব্যাক টু লগ ইন, এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে লগ ইন আইডি, আমরা যেহেতু আমাদের জিমেল আইডি সেটা লগ ইন আইডি রেখেছি, তো এখানে আমরা আমাদের জিমেল আইডি উল্লেখ করতে পারি, অথবা আপনি যা রেখেছেন তা উল্লেখ করে দেবেন, অথবা আপনি সরাসরি পাসপোর্ট সেবা যে পোর্টাল এখানে আসতে পারেন। তার উপরে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন, এখন আপনি ক্লিক করতে পারেন, আপনার সামনে লগ ইন পেজটি চলে আসবে। এরপর আপনি আপনার জিমেল আইডি যেটা রেখেছেন লগ ইন আইডি এক কথা সেটা বসিয়ে দিন। তারপরে যে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার লগ ইন আইডি আবার বসিয়ে দেবেন। তারপর আপনি পাসওয়ার্ড অথবা ওটিপি কোন মাধ্যমে লগ ইন করতে চান, আমরা যেহেতু ওটিপির মাধ্যমে লগ ইন করবো, তাই আমি এখান থেকে ওটিপি উল্লেখ করে দিলাম। তারপর গেট ওটিপি এখানে সিলেক্ট করবো, আমাদের ওটিপি পাঠিয়ে দিয়েছে। এরপর যে ওকে আমরা ক্লিক করবো, তো আপনার জিমেল ওটিপি চলে আসবে। এছাড়াও আপনি যদি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চান, তো পাসওয়ার্ড সিলেক্ট করে আপনি আপনার কী পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে দেবেন। তো এখানে আমরা আমাদের যে ওটিপি তা বসিয়ে দিচ্ছি। তারপর সাইন ইন, এখানে ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে উপরে বাঁদিকে রয়েছে হোম, সার্ভিস, মাই অ্যাপ্লিকেশন, ফি ডিটেলস, ডকুমেন্টস ইত্যাদি। এই যে উপরে রয়েছে সার্ভিসের মধ্যেই হোম পেজে ফ্রেশ পাসপোর্ট অথবা রিইস্যু অফ পাসপোর্ট, এই যে ফ্রেশ পাসপোর্ট এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে যেহেতু আমরা নতুন, এখান থেকে আমরা এটা স্কিপ করে দেবো। স্কিপ করার পর এখান থেকে পাসপোর্ট আমাদের কলকাতা থাকবে। তারপর হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে অ্যাপ্লাইং ফর ফ্রেশ পাসপোর্ট, যেহেতু আমরা নতুন একটি পাসপোর্ট অ্যাপ্লাই করবো, তাই যে ফ্রেশ পাসপোর্ট এটা আমরা সিলেক্ট করব। এবং আপনি কোন টাইপের পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান, নর্মাল নাকি তৎকাল। নর্মাল তৎকালের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন আমরা ট্রেনের টিকিট নর্মালি কাটি যখন পাই না, তখন আমাদের তৎকাল কেটে থাকি। টিকিট কিন্তু সেম, সেরকম পাসপোর্টও কিন্তু সেম। তৎকাল করলে আপনার টাকাটি বেশি লাগবে এবং পাসপোর্টটি আপনি তাড়াতাড়ি পাবেন, এবং নর্মাল করলে আপনার টাকার পরিমাণ কম রয়েছে কিন্তু আপনার পাসপোর্টটি আসতে একটু সময় লাগবে। তারপর কত পেজের আপনি বুকলেট চাচ্ছেন, আপনার পাসপোর্টে 36 পেজ থাকবে নাকি 60 পেজ থাকবে, সেটা আপনার ইচ্ছে, এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন। এবং 60 পেজ করলে টাকার পরিমাণ একটু বেশি লাগবে। তারপর সেভ এবং নেক্সট, এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনি যে ব্যক্তির পাসপোর্টে অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন। যদি তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম থাকে, তো গিভেন নেম, এখানে তার ফার্স্ট নেম এবং মিডল নেম একসঙ্গে বসিয়ে দেবেন। সার নামে পদবি টাইটেল উল্লেখ করে দেবেন। যদি সেই ব্যক্তির সামনে মিস্টার, মিসেস অথবা ডক্টর এগুলো থাকে উল্লেখ করবেন না, শুধুমাত্র নাম আপনি বসিয়ে দেবেন। তারপর সেই ব্যক্তির জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার তা উল্লেখ করে দেবেন। এবং আবেদনকারীর যদি আরও কোনো ডাকনাম থাকে, একের অধিক নাম থাকে, তাহলে আপনি কী করবেন, এখান থেকে এটা ইয়েস করে দেবেন এবং তার যে ডাকনাম তা আপনি বসিয়ে দেবেন। আর যদি না থাকে কোনো রকম ডাকনাম, তাহলে আপনি নো করে দেবেন, সমস্যা নেই, আমরা নো করে দিচ্ছি। এবং সেই ব্যক্তি নাম পরিবর্তন করে দেখেন, অনেকে ডকুমেন্টসে এক নাম রয়েছে এবং বিয়ের পর আরেক নাম থাকে, যদি সেরকম হয়ে থাকে নাম পরিবর্তন করেছি, ইয়েস করবেন। আমাদের যেহেতু পরিবর্তন হয়নি, তাই এটা আমরা এখান থেকে নো করে দিচ্ছি। তারপর ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশনে ডেট অফ বার্থ কী রয়েছে, ক্যালেন্ডার, এখানে আপনি ক্লিক করবেন। ক্যালেন্ডার চলে আসবে, এখান থেকে তার দিন, মাস, ইয়ার যা হয়ে থাকে তা আপনি উল্লেখ করে দেবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ক্যালেন্ডার চলে আসবে, এরপর দিন, মাস, ইয়ার আপনি বসিয়ে দেবেন। এবং এখানে বলা হয়েছে কিন্তু এই যে আবেদনকারী কি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেছে কিনা,
যেহেতু তার প্লেস একটা জন্মস্থান ইন্ডিয়ার বাইরে না, তাই এখান থেকে আমরা এটা নো যে রয়েছে নো আমরা করে দেবো। তারপর নিচে এখানে আপনি আপনার গ্রামের নাম অথবা শহরের নাম তা লিখে দেবেন অথবা টাউনের নাম। এরপর এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করে দিচ্ছি, এটা আমাদের সামনে লোডিং নেবে। তারপর এখান থেকে তার ডিস্ট্রিক্ট কী রয়েছে, কোন ডিস্ট্রিক্টে তিনি জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্ট আপনি উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস, সে আবেদনকারী ম্যারিড নাকি সিঙ্গেল নাকি উইডো একদম বিধবা নাকি ডিভোর্স নাকি সেপারেট পরিবার বিচ্ছিন্ন, যেটা হয়তো আপনার অ্যাকর্ডিং তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর বলা হয়েছে এই যে আবেদনকারী তিনি ভারতের যে নাগরিক জন্মসূত্রে নাকি আলাদা, যেহেতু সেই আবেদনকারী জন্মসূত্রেই ভারতের নাগরিক, তাই এখানে আমরা এটা বার্থ উল্লেখ করে দেবো। তারপর প্যান কার্ড নাম্বার, আবেদনকারী যদি প্যান কার্ড থাকে সেখানে আপনি সেই ব্যক্তির প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। যদি ভোটার কার্ড থাকে তো এখানে আপনি সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটি উল্লেখ করে দেবেন। যদি না থাকে আপনি ফাঁকা রাখবেন, স্টার মার্ক নেই। এরপর হচ্ছে কিন্তু এমপ্লয়মেন্ট টাইপ, সেই আবেদনকারী কোনো গভর্নমেন্ট জব হোল্ডার নাকি হোম মেকার নাকি নট এমপ্লয় নাকি আদার্স নাকি প্রাইভেট কোনো একটা কাজ করতে নাকি পাবলিক সেক্টর জব করে থাকেন রিটায়ার পার্সন নাকি রিটায়ার গভর্নমেন্ট পার্সন নাকি সেলফ এমপ্লয় নাকি স্টুডেন্ট, যেটি হয়তো আপনারা এখন এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন। যদি এখানে আপনাদের লিস্টের মধ্যে কোনো কিছু না থাকে তা আপনি এখান থেকে যে নট এমপ্লয় এটা উল্লেখ করতে পারেন অথবা আদার্স তা উল্লেখ করতে পারেন। যদি কৃষক হয়ে থাকে আদার্স এটি আপনি উল্লেখ করে দেবেন। যদি কোথায় স্টুডেন্ট হয়ে থাকে পড়ুয়া তাহলে স্টুডেন্ট এটা আপনি উল্লেখ করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর এখান থেকে আপনার তথ্য উল্লেখ করতে হবে। বলা হয়েছে কিন্তু এই যে আবেদনকারী তার পিতা মাতা কি কোনো সরকারি সেক্টরে কাজ করে কিনা কিংবা তার স্ত্রী স্বামী বা স্ত্রী যদি গভর্নমেন্ট হোল্ডার হয়ে থাকে আপনি ইয়েস করে দেবেন, আর যদি না হয়ে থাকে নো করে দেবেন। যেহেতু এই ব্যক্তি একদা এই আবেদনকারীর বাবা মা কোনো রকম গভর্নমেন্ট সার্ভেন্ট না, একদা সরকারি জব করে না, তাই এটা আমরা এখান থেকে নো করে দিচ্ছি। এরপরে শিক্ষিত যোগ্যতা, এই যে আবেদনকারী তার শিক্ষিত যোগ্যতা কী রয়েছে, 10 পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন অথবা ক্লাস 8 অথবা 9 কিংবা একদমই পড়াশোনা করেনি। যদি পড়াশোনা না করে থাকে এই যে 7 পাস অথবা লেস এটা আপনি উল্লেখ করবেন। যদি 8 থেকে 9 এর মধ্যে হয়ে থাকে 8 পাস করেছে তাহলে এটা আপনি উল্লেখ করে দেবেন। যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এটা আপনি উল্লেখ করে দেবেন, অথবা গ্র্যাজুয়েশন কিংবা তারও বেশি হলে এমএ হলে এটা উল্লেখ করে দেবেন। আপনি যা যোগ্যতা উল্লেখ করবেন সেই ভিত্তিতে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে আপনাদের শিক্ষাগত যোগ্যতার তথ্য চাওয়া হয়, তাই এখান থেকে আপনি আপনার এখন যা হয়ে থাকেন তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে কিন্তু আপনি এখানে যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যদি আমরা 8 পাস করে দিই নন এসিআর ক্যাটাগরি নো চলে আসবে। যদি আপনি মাধ্যমিক পাস উল্লেখ করে দেন এটা অটোমেটিক ইয়েস চলে আসবে। যদি আপনি গ্র্যাজুয়েশন করে দেন তাহলেও এটা ইয়েস চলে আসবে। যদি আপনি 8 এবং 9 করে দেন এটা নো চলে আসবে। এক কথা মাধ্যমিক পাস করলে কিন্তু এই যে নন এসিআর এটা কিন্তু ইয়েস চলে আসবে, সমস্যা নেই। এবং আবেদনকারীর শরীরে কোনো রকম দাগ বা চিহ্ন রয়েছে কিনা, যদি আবেদনকারীর শরীরে কোনো দাগ বা চিহ্ন থাকে আপনি তা লিখে দেবেন এখানে, আর যদি না থাকে আপনি এখানে নো মার্কস তাও উল্লেখ করে দিতে পারেন, MARKS আপনি লিখে দিতে পারেন নো মার্কস, দেখতেই পাচ্ছেন যদি না থাকে। এরপর সেই আবেদনকারী আধার কার্ড নাম্বার, যদিও এটা কিন্তু স্টার মার্ক নেই, আধার কার্ড কিন্তু লাগবেই। যদি আপনি আধার কার্ড এখানে ইনপুট না করে থাকেন, যদি 5 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে আপনাদের সেই আবেদনকারী অবশ্যই আধার কার্ড লাগবে, তো আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আই অ্যাগ্রি এই বক্সে টিকমার্ক করবেন। তারপর সেভ আর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে গার্জিয়ানের তথ্য উল্লেখ করতে হবে। প্রথমত বলা হয়েছে ফাদার্স নেম, এখানে আপনি আপনার বাবার ফার্স্ট নেম মিডল নেম থাকলে ফার্স্ট নেম এবং মিডল নেম একসঙ্গে বসিয়ে দেবেন। সার নেমে পদবি উল্লেখ করে দেবেন। এরপর আপনি আপনার মায়ের নাম এখানে উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম এবং মিডল নেম যদি থাকে একসঙ্গে উল্লেখ করে দেবেন। এরপর সার নামে পদবি উল্লেখ করে দেবেন। আর আপনাদের বাবা মা যদি মারা যায় সামনে লেট উল্লেখ করবেন না। যদি আপনার লিগ্যাল গার্জিয়ান থাকে, এক কথায় অনেকে কিন্তু বাচ্চা দত্তক নিয়ে থাকে, এরকম যদি হয়ে থাকে আইনিভাবে দত্তক নিয়েছে আপনাদেরকে, তাহলে আপনি লিগ্যাল গার্জিয়ান নেম এখানে উল্লেখ করে দেবেন। সেটা আপনি ফাদার্স নেম মাদার্স নেম এগুলো না উল্লেখ করলে চলবে, লিগ্যাল গার্জিয়ান নেম কিন্তু উল্লেখ করতে হবে। এক্ষেত্রে এখানে কিন্তু লিগ্যাল গার্জিয়ান তার নাম কিন্তু উল্লেখ করতে হবে। স্পাউস নেম, যদি আপনি বিয়ে করে থাকেন তো এখানে আপনি আপনার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন, সামনে পদবি উল্লেখ করে দেবেন। যদি মারা যায় সামনে লেট উল্লেখ করবেন না। তারপর সেভ আর নেক্সট এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে বলা হয়েছে কিন্তু আমাদের অ্যাড্রেস, আমরা যে বসবাস করি আমাদের অ্যাড্রেস কি ঠিকানা কি ইন্ডিয়ার বাইরে কিনা, অবশ্যই আমাদের ঠিকানা ইন্ডিয়ার বাইরে না, ইন্ডিয়ার মধ্যেই, তাই এটা আমরা নো করে দেবো। তারপর এখানে আপনি আপনার হাউস নং, বাড়ির নাম্বার অথবা রাস্তার নাম উল্লেখ করে দেবেন। তো বাড়ির নাম্বার আপনি কোথায় পাবেন, আপনার যে 2026 যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ডাউনলোড করুন, আপনার বাবার নাম অথবা মায়ের নাম যেখানে রয়েছে সেই নামের পাশে কিন্তু বাড়ির নাম্বার রয়েছে, সেই বাড়ির নাম্বার আপনি বসিয়ে দেবেন। ভিলেজ টাউন অথবা সিটি এখানে আপনি গ্রামের নাম অথবা শহরের নাম কী রয়েছে তা লিখে দেবেন। এখানে আপনি আপনার পিনকোড বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার স্টেট উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার থানা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। টেলিফোন নাম্বার যেহেতু আমাদের নেই এটা আমরা ফাঁকা রাখবো, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আবেদনকারীর। তারপর এখানে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে এটা আপনি ইয়েস করবেন। তারপর এখান থেকে এটা আপনি ইয়েস করে দেবেন। যদি আপনাদের আলাদা হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এটা নো করে দেবেন এবং নিচে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যে রয়েছে স্থায়ী ঠিকানা, আপনার নতুন কি স্থায়ী ঠিকানা যেখানে আপনি সারা জীবন বসবাস করবেন সেই ঠিকানা বসিয়ে দেবেন। আমাদের যেহেতু একই রয়েছে এটা আমরা ইয়েস করে দেবো। তারপর সেভ আর নেক্সট এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে নাম এবং ঠিকানা, এখন আপনার একটি কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করতে হবে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনি কার নাম রাখতে চান, আপনার পরিবারের আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম কিংবা আপনাদের বন্ধু বান্ধবী কিংবা আপনাদের ভাই বোন যে কোনো একজন ব্যক্তির নাম এবং ঠিকানা উল্লেখ করে দেবেন। এখানে তার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ইমেল উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন।
কেননা যদি আপনাদেরকে যোগাযোগ করে না পায়, আপনি এখানে যে ইমার্জেন্সি নাম এবং অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার উল্লেখ করেছেন, এই ব্যক্তির সঙ্গে কিন্তু যোগাযোগ করা হবে। তাই এখানে আপনি যে ব্যক্তি আপনার বিশ্বস্ত, সে বন্ধু-বান্ধব অথবা আপনাদের ভাই, বোন কিংবা বাবা-মা, তার নাম উল্লেখ করে দেবেন, ঠিকানা বসিয়ে দেবেন এবং সেই ব্যক্তির মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু আপনার কি আগে থেকে কোনো সার্টিফিকেট কিংবা পাসপোর্ট ইস্যু রয়েছে কিনা। আমরা যেহেতু ইস্যু নেই, এটা আমরা নো করে দেবো। এরপর ডিটেলস নট অ্যাভেলেবেল, এটাও আমরা করে দেবো। এরপর এখানে আমরা এটা নো করে দেবো। 3টি অপশন আপনি নো করে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে এখান থেকে আপনি এগুলো পড়ে নেবেন এবং সমস্ত করে আপনি নো করে দেবেন। তো আপনি এখানে সমস্ত করে নো করে দেওয়ার পর নো বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট, এখানে আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পাসপোর্টের প্রিভিউ চলে আসবে। আপনার পাসপোর্টের কোথায় নাম লেখা থাকবে, কোথায় আপনাদের অ্যাড্রেস লেখা থাকবে, ডেট অফ বার্থ লেখা থাকবে, ইস্যু ডেট ইত্যাদি আপনি দেখতেই পাচ্ছেন। এরপর আই অ্যাগ্রি, এবং আপনি দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। এখন আপনার নামে বানান থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলো আমাদের ঠিকঠাক রয়েছে। আই অ্যাগ্রি, এই বক্সে আমি টিকমার্ক করলাম। তারপর সেভ অ্যান্ড নেক্সট, এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে ডকুমেন্টস উল্লেখ করতে হবে। তো আপনি বার্থ প্রুফ, জন্মের প্রমাণস্বরূপ আপনি কোন ডকুমেন্টস দিতে চান, জন্ম সার্টিফিকেট, নাকি আপনাদের ড্রাইভিং লাইসেন্স, নাকি আপনাদের ফটো, একটা ভোটার আইডি কার্ড, নাকি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ড নাম্বার, কারণ অ্যাকাউন্ট নাম্বার যেখানে আপনার ডেট অফ বার্থ রয়েছে সেটি, নাকি আপনাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেটি, আপনি কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন। তো আমাদের যেহেতু ভোটার কার্ড রয়েছে, ভোটার কার্ড সিলেক্ট করুন, অথবা আপনার যদি প্যান কার্ড থাকে, প্যান কার্ড আপনি উল্লেখ করে দেবেন, অথবা আপনার যদি একদায় আপনি প্রাইভেট সেক্টরে জব করে থাকেন তার কাগজ রয়েছে, অথবা এলআইসির কাগজ রয়েছে যেখানে আপনার ডেট অফ বার্থ রয়েছে, অথবা মাধ্যমিক কিংবা উচ্চ পাস করেছেন সেই সার্টিফিকেট দিতে চান, তো এখানে আপনি আপনার অ্যাকর্ডিং ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু আপনাদের অ্যাড্রেস প্রুফ, আপনি বসবাস করেন তার প্রমাণস্বরূপ আপনাদের ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো আপনি আধার কার্ড, অথবা আপনাদের ব্যাংকের পাসবই, অথবা ইলেকট্রিসিটি বিল, অথবা ভোটার কার্ড, অথবা গ্যাস কানেকশন বিল, অথবা ইনকাম ট্যাক্স যে প্যান কার্ড রয়েছে সেটি, অথবা আপনার রেশন কার্ড যেখানে আপনাদের অ্যাড্রেস ঠিকঠাক রয়েছে সেটি আপনি উল্লেখ করে দেবেন। আমাদের যেহেতু আধার কার্ড রয়েছে, আধার কার্ড আমরা উল্লেখ করে দিলাম। সেখানে আপনি পুরো অ্যাকর্ডিং ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। এবং এই যে দেখতেই পাচ্ছেন যে ইসিআর, যেহেতু আমরা মাধ্যমিক পাস সিলেক্ট করেছি, মাধ্যমিক কিংবা তার উপরে হলে কিন্তু এই অপশনে চলে আসবে এবং এখান থেকে আপনি একটু ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে মাধ্যমিক পাস করলে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এটা উল্লেখ করে দেবেন। যদি আপনি মাধ্যমিক পাস না করে থাকেন, প্রথম ধাপে যদি আপনি ক্লাস 8 কিংবা তার বিলো সিলেক্ট করে থাকেন, এটা আপনার সামনে কিন্তু আসবে না। তারপরে যে বক্স, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। ডকুমেন্টস আপনি এখানে আপলোড করতে হবে না, আপনার যে পাসপোর্ট অফিস সেখানে গিয়ে আপনাদের ফটো তোলা হবে এবং আপনার ডকুমেন্ট যাচাই করা হবে এবং তারাই আপনার ডকুমেন্টসটিকে স্ক্যান করে আপলোড করে দেবে। তাই আপনার ডকুমেন্টস আপলোডের কোনো রকম সমস্যা নেই। নিচের বক্সে আপনি টিকমার্ক করবেন। এখানে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন, গ্রামের নাম, অথবা আপনার শহরের নাম, অথবা আপনাদের যে এক কথায় পৌরসভা তার নাম, যেমন একটু আপনি লিখে দেবেন আপনার এখন যা হয়ে দেখেন। তারপরে যে কিন্তু ডেট, আজকে ডেট শো হবে যে ডেটে আপনি অ্যাপ্লাই করবেন। এখান থেকে সেভে আপনি ক্লিক করবেন। ডাটা কিন্তু আপনি এখানে সেভ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন সেভিং ডাটা। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে যে ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তারপরে যে প্রিভিউ আপনি ক্লিক করবেন। আপনার সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে। আপনি একবার দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা সমস্ত কিছু। যদি ঠিকঠাক থাকে এটিকে আপনি এখানে প্রিন্ট করে নেবেন, অথবা ক্লোজ আপনি করে দেবেন। তারপরে যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর হচ্ছে কিন্তু শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পে, এই শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এবং পে এখানে আমরা ক্লিক করবো। তো এখানে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবেন। এখান থেকে আপনি পাসপোর্ট সেবা অফিস সিলেক্ট করবেন, পাসপোর্ট সেবা কেন্দ্র। তো কোথায় গিয়ে আপনি ফটো তুলতে চান, কিংবা আপনি কোথায় গিয়ে আপনাদের প্রথম ধাপ কমেন্ট করতে চান, এখান থেকে আপনি যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারেন। আপনাদের বাড়ির পাশে যে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেটি উল্লেখ করতে পারেন, অথবা আপনাদের বাড়ি থেকে যে দূরে রয়েছে সেটি উল্লেখ করতে পারেন। আমাদের বাড়ি যেহেতু কোচবিহার, আমি চাইলে শিলিগুড়ি এটা উল্লেখ করতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে যে কোচবিহার সেটা উল্লেখ করতে পারি। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন কোচবিহার সেটা আমাদের রয়েছে, অথবা আমি চাইলে জলপাইগুড়ি এটা উল্লেখ করতে পারি। তো আপনি যে কোনো পাসপোর্ট সেবা কেন্দ্র উল্লেখ করতে পারেন, কিন্তু আপনি এখানে যে পাসপোর্ট সেবা কেন্দ্র উল্লেখ করবেন সেই পাসপোর্ট সেবা কেন্দ্রে গিয়ে কিন্তু আপনাদের ফটো উঠতে হবে। তো এখানে আপনি দেখে নেবেন আপনার অ্যাকর্ডিং। তো আমি কোচবিহার এটা উল্লেখ করে দিলাম। তো আপনি দেখতেই পাচ্ছেন যে কোচবিহারে কবে কবে ডেট অ্যাভেলেবেল রয়েছে আপনি এখানে দেখতে পারবেন। তো ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন, স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। তো আমাদের কিন্তু স্লট ফাঁকা রয়েছে 1/7/2026, 1/7/2026 আমাদের যেতে হবে। এবং এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আমাদের যেতে হবে। প্রথমত পাসপোর্ট সেবা কেন্দ্রে আমাদের ফটো তোলা হবে সেখানে, এবং আমাদের কিন্তু হাতের ছাপ নেওয়া হবে। এবং ডকুমেন্টস কী লাগবে, আপনি এখানে যা যা ডকুমেন্টস উল্লেখ করেছেন, একটি ডেট অফ বার্থ প্রুফ, একটি অ্যাড্রেস প্রুফ, এবং আরেকটি লাগবে কিন্তু যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন, মাধ্যমিক পাস সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজাল্ট, এগুলো আপনি নিয়ে যাবেন। তাহলে হয়ে যাবে একটি বয়সের প্রমাণপত্র, একটি ঠিকানার প্রমাণপত্র, আরেকটি লাগবে আপনাদের কিন্তু যে মাধ্যমিক পাস করলেন তার সার্টিফিকেট অথবা মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। আর যদি মাধ্যমিক পাস না করে দেখেন, শুধুমাত্র আপনাদের অ্যাড্রেস প্রুফ, এক কথা ঠিকানার প্রমাণস্বরূপ, একটি ডকুমেন্টস যা আপনি উল্লেখ করবেন, আরেকটি লাগবে আপনাদের কিন্তু বয়সের প্রমাণস্বরূপ যা ডকুমেন্টস আপনি উল্লেখ করবেন সেই ডকুমেন্টসটি। তো আপনি দেখে নেবেন। তারপরে যে মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন, ওকেতে আপনি ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আমাদের পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে? 1500 টাকা। যদি আপনি এই মাসের মধ্যে আবেদন করতে চান তাহলে আপনি এই টাকাটাই পেমেন্ট করতে হবে। যদি আপনি জুলাই মাস থেকে অ্যাপ্লাই করতে চান, জুলাই মাসের পর থেকে কিন্তু এখানে 1500 টাকা দিয়ে হবে না, এখানে চলে আসবে 2500 টাকা, 1000 টাকা করে বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে আবেদন করতে চান এই মাসের মধ্যে, তো আপনি এই টাকাই পে করতে হবে, সমস্যা নেই। তারপর নিচে আপনি চলে আসবেন পে নাও, এখানে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আপনি নেট ব্যাঙ্কিং অথবা আদার্স ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং থাকলে এটা আপনি উল্লেখ করুন, আদার্স ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং। যদি এসবিআই থাকে, এসবিআই হলে এটা সিলেক্ট করবেন, অথবা আপনি এসবিআই ডেবিট কার্ড অথবা আদার্স ব্যাঙ্কের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারেন।
তো আমরা এখান থেকে ইউপিআই আইডি এটা উল্লেখ করলাম, আপনি অ্যাকাউন্টটা উল্লেখ করে দেবেন। এরপর এখান থেকে কনফার্ম, এখানে আমরা ক্লিক করবো। কনফার্মে ক্লিক করতে আমাদের সামনে এক কথা স্ক্যানার চলে আসবে, আপনি দেখতে পাবেন কিউআর কোডটি। এই কিউআর কোডটি স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন। তো যখনই আপনি পেমেন্ট করে দেবেন আপনার কিন্তু আবেদন হয়ে যাবে, এবং যদি আপনার সামনে আবারও ডেট বুক করার অপশন চলে আসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার, তো অ্যাপয়েন্টমেন্ট আপনি নিয়ে নেবেন, আপনার আবেদন কিন্তু কমপ্লিট। তো আবেদন হয়ে গেলে আপনি আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর হোম সার্ভিস মাই অ্যাপ্লিকেশন, এই মাই অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করবেন, এবং আপনি আপনার আইডি দিয়ে কতগুলো পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন সমস্ত তথ্য আপনি দেখতে পারবেন। এবং যে ব্যক্তি আপনি ইতিমধ্যে পেমেন্ট করলেন তার নামের পাশেই কিন্তু এই যে দেখবেন 3টি ডট রয়েছে মেনু বারের মতো, এখানে আপনি ক্লিক করবেন। তারপর যে ভিউ ফর্ম এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মধ্যেই প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এই প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে আপনি ক্লিক করবেন। তারপর নিচে রয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এখানে আপনি ক্লিক করুন। এই পেজটি চলে আসবে, এটিকে আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন। তো নিচে আপনি চলে আসবেন প্রিন্ট এবং ডাউনলোড, এখান থেকে আপনি প্রিন্ট অথবা ডাউনলোড করে নেবেন। এবং এই পেজটিকে কিন্তু আপনাদেরকে প্রিন্ট করে আপনার পাসপোর্ট সেবা অফিসে যেতে হবে। তো আপনি যে পাসপোর্ট সেবা কেন্দ্র যে এক কথায় অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, ডেট বুক করেছেন যে ডেটে, এখানে আপনি সেই অফিসের অ্যাড্রেস এবং ডেট দেখতে পারবেন। সেই অ্যাড্রেস এবং অফিসে কিন্তু যে আপনি ডেট এবং টাইম বুক করবেন সেই ডেট এবং টাইমে কিন্তু যেতে হবে। কী কী ডকুমেন্টস আমি আপনার আগেই বললাম, আপনি ডেট অফ বার্থ প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে যে ডকুমেন্টস সিলেক্ট করবেন সেই দুটো ডকুমেন্টস, যদি আপনি মাধ্যমিক পাস করে দেখেন মাধ্যমিক পাস সার্টিফিকেট, মার্কশিট এবং অ্যাডমিট কার্ড আপনি সাথে নিয়ে যাবেন। যদি আপনি মাধ্যমিক পাস সিলেক্ট করে দেখেন তাহলে কিন্তু আপনি সেটা নিয়ে যেতে হবে। এর পাশাপাশি এখান থেকে পেমেন্টের রিসিভ কপি তা ডাউনলোড করতে পারবেন। এবং আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে তা জানার জন্য এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাকে আপনি ক্লিক করবেন। যদি আপনার পাসপোর্ট পাঠিয়ে দেয় আপনি দেখতে পারেন আপনার পাসপোর্টের নাম্বার এবং কোন ডেটে পাঠানো হয়েছে এবং সেই ট্র্যাকিং নাম্বার আপনি কিন্তু পেয়ে যাবেন। আর এখন প্রশ্ন, কতদিনে আমরা আমাদের পাসপোর্টটি হাতে পাবো? প্রথম স্টেপ, আপনাদের পাসপোর্ট সেবা কেন্দ্রে গিয়ে ফটো এবং সিগনেচার এই কাজটি সারতে হবে এবং ডকুমেন্ট যাচাই করা হবে প্রথম ধাপ। এরপর সেখান থেকে আপনার ডকুমেন্টসটিকে কিন্তু লোকাল থানা, আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করেছেন সেই থানায় পাঠিয়ে দেওয়া হবে এবং যাচাই করা হবে যে আপনার নামে কোনো মামলা রয়েছে কিনা, কোনো রকম কেস রয়েছে কিনা। যদি থাকে সেটা আপনার পাসপোর্ট কিন্তু ইস্যু হবে না, বাতিল হয়ে যাবে। এর পাশাপাশি যদি আপনার সব কিছু ক্লিয়ার থাকে তো আপনাদের লোকাল যে থানা, সেই থানা থেকে আপনি বাড়িতে আসবে। এখন বর্তমানে নতুন একটা আপডেট, বাড়িতে আসার পর লোকেশন ট্র্যাক করে আপনি বাড়িতে আসবে। বাড়িতে এসে আপনি ডকুমেন্ট যাচাই করা হবে। তার পাশাপাশি আপনাদের আবারও কিন্তু ডকুমেন্ট যাচাই করার জন্য ডিএবি স্যার আপনাদেরকে ডাকতে পারে একটা থানায়, লোকাল থানায়। সেখানে গিয়ে আপনার ডকুমেন্ট যাচাই করা হবে। যা যা ডকুমেন্টস আপনাদের চাওয়া হবে সেই ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। এরপরে আপনি ভেরিফিকেশন যখন হয়ে যাবে তারপরে আপনার পাসপোর্ট কিন্তু পাবেন। তো এখন প্রশ্ন যে থানাতে আপনাদের কোন কোন ডকুমেন্ট চাওয়া হয়, থানা ভিত্তিক কিংবা জায়গা ভিত্তিক কিন্তু আলাদা হতে পারে। সেটা আপনাদের কল করবে ডিএবি স্যার, তখন আপনারা জানতে পারবেন যে কোন কোন ডকুমেন্টস আপনার রেডি করতে হবে। তো আশা করি বুঝতেই পেরেছেন এই কাজটি সম্পন্ন হয়ে গেলে দুটো ধাপ, প্রথমত পাসপোর্ট সেবা কেন্দ্রে গিয়ে ফটো, দ্বিতীয়ত থানাতে আপনার ডকুমেন্ট যাচাই হয়ে গেলে আপনাদের কিন্তু পাসপোর্ট বাই পোস্টে বাড়িতে চলে আসবে এবং আপনি এই পেজটা চেক করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।